হ্যালো বন্ধুরা, ভালোবাসা আর অপেক্ষার এক অনন্য গল্প হলো হাচিকো দ্য ডগ টেল, যে তার মালিকের ফিরে আসার অপেক্ষায় 9 বছর 9 মাস 15 দিন একটা স্টেশনে একই জায়গায় বসে অপেক্ষা করেছিল। এক অসীম বিশ্বাস আর আবেগের কাহিনী নিয়ে আজকের এই হৃদয় বিদারক সত্য ঘটনার গল্প আপনার চোখে অবশ্যই পানি নিয়ে আসবে। চলুন শুরু করি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা স্কুলের বাচ্চারা তাদের সবার ফেভারিট হিরোদের ব্যাপারে বলছিল। একটা মেয়ে বলে সে তার হিরো কলম্বাসকে মনে করে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে এই জন্য নয়, বরং সে অনেক বড় সাগরের মাঝে ছোট্ট একটা জাহাজ ছেড়ে দিয়েছিল। যদিও সে আমেরিকা আবিষ্কার না করত, তাও নাকি কলম্বাসই তার হিরো হতো। তখন ক্লাসের টিচার রনি নামের একটা ছেলেকে দেখে বলে, তোমার হিরোর সম্পর্কে বলো। সে তার ক্লাসের ব্ল্যাকবোর্ডে লেখে তার হিরো হলো হাচিকো। সব বাচ্চারা খুবই অবাক হয়ে যায় যে এই হাচিকোটা আবার কে। রনি বলে যে হাচিকো হলো আমার দাদার একটা কুকুর। রনি আরও বলে যে হাচিকো ছিল খুবই মিস্টেরিয়াস একটা কুকুর। এই কুকুরটা আসলে কোথা থেকে এসেছিল তা কেউ বলতে পারে না। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, মানে রনি তার টিচার এবং ক্লাসের সকল বন্ধুকে গল্পটি শোনাচ্ছে। আমরা দেখতে পাই যে কেউ একজন ছোট্ট কিউট একটা কুকুরকে পার্সেল করার জন্য রেডি করছিল, কিন্তু ডেলিভারি করার সময় কুকুরটার খাঁচাটার নিচে পড়ে গিয়ে দরজাটা খুলে যায় আর কিউট কুকুরটা খাঁচার মধ্যে থেকে বেরিয়ে আসে। তারপর সে পাশেই থাকা একটা রেল স্টেশনে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে শুরু করে। কুকুরটাকে এভাবে চলতে ফিরতে দেখে সেখানে একজন লোক আসে, যার নাম হলো উইলসন। সে কুকুরটাকে দেখে আদর করতে করতে বলতে থাকে, তুমি কি হারিয়ে গিয়েছো পাপি? আমার কাছে আসো। বলেই সে কুকুরটাকে নিজের কোলে তুলে নেয়। লোকটি চারপাশে ভালো করে দেখার চেষ্টা করে সেই ছোট্ট কুকুরটা হারিয়ে গিয়েছে কিনা বা কেউ কুকুরটাকে খুঁজছে কিনা, কিন্তু রেলওয়ে স্টেশনে তো কোনো মানুষই ছিল না, এমনকি কেউ কুকুরটাকে খুঁজছিলও না। এজন্য সে কুকুরটাকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে চলে যায় আর বলে, এই ছোট্ট কুকুরটা হয়তো কারো আদরের পোষা কুকুর। সে এখানে হারিয়ে গিয়েছে, যার কুকুর সে অবশ্যই একে খুঁজতে আসবে। আপনি তাকে রেখে দিন, কেউ খোঁজ নিতে আসলে তাকে দিয়ে দিবেন। লোকটি বলে, প্রফেসর, আমি এই কুকুরটাকে এখানে কিছুতেই রাখতে পারবো না। আচ্ছা, এবার তাহলে লোকটির পরিচয় দেওয়া যাক। উনি আসলে একটা মিউজিক ইউনিভার্সিটির টিচার। উইলসন প্রতিদিন এই স্টেশন থেকেই তার কলেজে যায়, এই জন্য স্টেশন মাস্টার তাকে ভালো করেই চিনত। যাই হোক, তো বাধ্য হয়ে প্রফেসর কুকুরটাকে নিজের বাড়িতে নিয়ে একটা ঘরে লুকিয়ে রাখে, কারণ তার স্ত্রী একদমই কুকুর পছন্দ করে না। সে কোনোভাবেই চায় না তাদের বাড়িতে কোনো কুকুর রাখা হোক, কিন্তু তার স্ত্রী ঠিকই কুকুরটাকে দেখে ফেলে। সে চিৎকার করে বলতে থাকে, এই কুকুরটা কই থেকে আমার বাড়িতে আসলো? প্রফেসর জানায়, আমি একে রেলওয়ে স্টেশনে পেয়েছি, চিন্তা করো না, সকাল হলেই আমি একে ছেড়ে দিয়ে আসব। মহিলাটি শুধু বলে, ঠিক আছে, সকালে ওকে অবশ্যই সেখানে রেখে আসবেন। পরদিন সকালবেলা প্রফেসর কুকুরটাকে নিজের সাথে করে নিয়ে যায়। আসলে তার মেয়ে আর সে কুকুরটাকে রাখতে চাচ্ছিল, কিন্তু তার স্ত্রী কিছুতেই কুকুরটাকে বাড়িতে জায়গা দেবে না। প্রফেসর কুকুরটাকে একটা অ্যানিম্যাল পাউন্ডে নিয়ে যায়। পাউন্ড হলো সেই জায়গা যেখানে কুকুর বিড়ালদেরকে রেস্কিউ করা হয়। প্রফেসর সেখানে গিয়ে বলে, আমি একে স্টেশনে পেয়েছিলাম, আপনারা কিছুদিনের জন্য একে নিজেদের কাছে রেখে দিন। যদি আমি কুকুরটার জন্য কোনো মালিক খুঁজে পাই তাহলে আবার এসে নিয়ে যাব। কিন্তু তারা জানিয়ে দেয় এটা পাউন্ড, কোনো বোর্ডিং জায়গা না, যে তুমি আবার কিছুদিন পরে এখানে কুকুরটিকে নিতে আসবে। প্রফেসর বলে, এখন আমি এই কুকুরটাকে নিয়ে খুবই সমস্যায় পড়েছি, আমার স্ত্রী কিছুতেই একে বাড়িতে রাখতে দিবে না। লোকটি কুকুরটিকে দেখে বলে, আপনার চিন্তার কোনো কারণ নেই, কুকুরটি খুবই কিউট, যে কেউ একে দেখলেই অ্যাডপ্ট করে নিবে। আমরা এর জন্য মালিক খুঁজে দিতে পারবো, কিন্তু তার জন্য 2 সপ্তাহ সময় লাগবে। এই মুহূর্তে আমাদের কাছে আরও অনেক কাজ রয়েছে। প্রফেসর নিরুপায় হয়ে তার একটা বন্ধুর কাছে যায়। সেও তার মতো কুকুর ভালোবাসতো, কিন্তু সেও কুকুরটাকে রাখতে পারবে না, কারণ আগে থেকেই তার কাছে একটা বিড়াল ছিল। বিড়াল আর কুকুর একসাথে রাখলে অবশ্যই এরা মারামারি করবে। এরপর প্রফেসর আরও অনেক মানুষের কাছে যায়, কিন্তু কেউ কুকুরটাকে রাখে না। প্রফেসর আবারও সেই জায়গায় যায় যেখানে সে কুকুরটাকে খুঁজে পেয়েছিল। সে স্টেশন মাস্টারের কাছেও জিজ্ঞেস করে, কেউ কি কুকুরটাকে খুঁজতে এসেছিল? কিন্তু কেউ নাকি কুকুরটার খোঁজ করতে আসেইনি। প্রফেসর কুকুরটার প্রতি খুব মায়া হয়, এজন্য সে ওকে নিয়েই তার কলেজে যেতে চাচ্ছে। কিন্তু ট্রেনে আবার কোনো প্রাণী নিয়ে অ্যালাউ ছিল না।
কিন্তু স্টেশন মাস্টার তাকে যেহেতু ভালো করে চিনত, তাই সে কুকুরটাকে নিয়ে যেতে দেয়। সেফটির জন্য সে কুকুরটাকে একটা ব্যাগে ভরে নেয়, যেন কেউ দেখতে না পায়। কলেজ শেষ হওয়ার পরে সে তার আরও একজন বন্ধুর সাথে দেখা করে। তার ওই বন্ধুটি ছিল জাপানিজ। আসলে কুকুরটির যে খাঁচাটা ছিল সেটার সাথে জাপানিজ ভাষায় কিছু একটা লেখা ছিল। প্রফেসর জিজ্ঞেস করে, এখানে কি লেখা আছে? লোকটি জানায় এখানে জাপানের একটা শহরের নাম লেখা আছে। তাছাড়া সেখানে আর কোনো লেখাই বোঝা যাচ্ছিল না, কারণ বাকি লেখার অংশটুকু আগেই ছিঁড়ে গিয়েছে। লোকটি লক্ষ্য করে কুকুরটির গলায় একটা লকেট বেঁধে দেওয়া ছিল, যেখানে লেখা ছিল হাচিকো, কিন্তু প্রফেসর তো সেখানে 8 নাম্বার লেখা দেখতে পাচ্ছে। লোকটি জানায় জাপানে 8কে হাচি বলা হয়। এই কুকুরটা কোনো নর্মাল প্রাণী না, এইটা একটা বিশেষ ব্রিডের কুকুর। প্রফেসর বলে, তুমি যেহেতু এত কিছু জানো, তাহলে তুমি একে রেখে দাও। লোকটি বলে, কিন্তু সে তো আগেই তার মালিককে সিলেক্ট করে নিয়েছে। যেহেতু এত চেষ্টার পরেও কেউ কুকুরটিকে রাখলো না, তাই প্রফেসর নিজের সাথে আবারও তাকে বাড়িতে নিয়ে আসে। সে কুকুরটিকে তার বন্ধুর বলা হাচিকো নামেই ডাকতে থাকে। সে তার স্ত্রীকে বলে, আমি এর মালিককে খুঁজে পেতে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কাউকে খুঁজে পাইনি। এমনকি আমি একে অ্যাডপ্ট দেওয়ার জন্য অনেক মানুষের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ নিতে রাজি হয়নি। তারপরেও আমি অনেক জায়গায় খোঁজ লাগিয়ে রেখেছি, হয়তো খুব তাড়াতাড়ি এর মালিককে খুঁজে পাওয়া যাবে। এদের দুজনের কথা বলার মাঝেই তারা ঘরের মধ্যে থেকে কিছু একটা পুড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। ভিতরে গিয়ে জানা যায় হাচিকো প্রফেসরের স্ত্রীর একটা প্রজেক্ট নষ্ট করে দিয়েছে, যেই প্রজেক্টটা নিয়ে সে বহুদিন ধরে কাজ করছিল। যা দেখে প্রফেসরের স্ত্রী খুব রেগে যায় আর বলে, একে কিছুতেই আমি ঘরে রাখতে দিব না, এখনই বাইরে নিয়ে যাও। প্রফেসর হাচিকোকে নিয়ে বাইরে একটা স্টোর রুমে চলে যায়। হাচিকোকে সেখানে রেখেই সে নিজের ঘরে আসে। এদিকে আবার মাঝরাতে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। প্রফেসরের খুব চিন্তা হতে থাকে যে হাচিকো স্টোর রুমে একা রয়েছে, না জানি ছোট্ট কুকুরটা আবার ভয় না পেয়ে যায়। সে চুপি চুপি ঝড়ঝাপটার মধ্যেই স্টোর রুম থেকে হাচিকোকে নিজের ঘরে নিয়ে আসে। তার স্ত্রী কিন্তু জানতেই পারেনি যে প্রফেসর তাকে আবারও ঘরে নিয়ে এসেছে। হাচিকোর শব্দ যেন তার স্ত্রী শুনতে না পায়, তাই সে অনেক শব্দ দিয়ে টিভি চালিয়ে দেয়। তাছাড়া সে সোফায় বসে হাচিকোকে কোলে নিয়ে আরাম করে টিভি দেখতে থাকে। এমনকি এরা দুজন একসাথে একই বাটিতে করে পপকর্ন খেতে থাকে। এদিকে হঠাৎ করে প্রফেসরের স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে প্রফেসরকে তার পাশে দেখতে পায় না। তাছাড়া খুব জোরে টিভির শব্দ শোনা যাচ্ছিল। লিভিং রুমে এসে সে দেখতে পায় প্রফেসর হাচিকোকে কোলে নিয়ে সোফার উপরেই ঘুমিয়ে গিয়েছে। প্রফেসর তার স্ত্রীর সাথে রুমে চলে যায় আর হাচিকো লিভিং রুমেই থেকে যায়। পরদিন দেখা যায় প্রফেসর হাচিকোকে সাথে নিয়ে তার বাড়ির উঠানে খেলা করছিল। বল ছুঁড়ে দিলে তা কিভাবে ধরতে হবে এটাই সে হাচিকোকে ট্রেনিং দিচ্ছিল। বল ছুঁড়ে দিতেই হাচিকো তার পিছু চলে যায়, কিন্তু বলটা উঠিয়ে আনে না। মানে হাচিকো বুঝতে পারতো না এখন তার কি করতে হবে। প্রফেসর অনেক চেষ্টা করে তাকে এটা শেখানোর জন্য, কিন্তু ও কখনো বলটা উঠিয়ে আনে না। দেখা যায় আরও ভালো করে ট্রেনিং দেওয়ার জন্য সে নিজেই একটা কুকুরের মতো হেঁটে হেঁটে গিয়ে বলটা মুখে নিয়ে উঠিয়ে আনে। এই সব কিছু তার মেয়ে জানালা দিয়ে দেখছিল। সে তার মাকেও ডেকে আনে এই দৃশ্যটা দেখানোর জন্য। সেও দেখে যে প্রফেসর একটা বাচ্চার মতো হাচিকোর সাথে খেলা করছে। তখনই একটা কল আসে। কেউ একজন জানায় তারা হাচিকোকে অ্যাডপ্ট করতে চাচ্ছে, যা শুনে প্রফেসরের স্ত্রী খুবই খুশি হয়ে যায়। নাম্বারটা লিখে রাখার জন্য একটা কলম খুঁজতে গিয়ে তার নজর পড়ে জানালার বাইরে। সেখানে প্রফেসর আর তার মেয়ে হাচিকোর সাথে খুব খেলছিল। স্বামী আর নিজের সন্তানকে এত হাসি খুশি দেখে সে ফোনের ওপারে থাকা মানুষটিকে জানিয়ে দেয় কুকুরটি আগেই কেউ অ্যাডপ্ট করে নিয়েছে। তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন। হাচিকো এখন অনেক বড় হয়ে গিয়েছে। তার বড় হতে হতে প্রফেসর আর তার মধ্যে ভালোবাসা আরও গভীর হয়েছে। প্রত্যেক সকালে এদের রুটিন ছিল একসাথে বল খেলা, আর এরা দুজন সবসময় একসাথেই থাকতো। তো এভাবেই প্রতিদিনের মতো একদিন প্রফেসর কলেজে যাচ্ছিল। প্রফেসরের চলে যাওয়ার পরে হাচিকো মাটি খুঁড়ে বাইরে বেরিয়ে আসে আর তার পিছু পিছু স্টেশন পর্যন্ত চলে যায়। প্রফেসর ট্রেনের মধ্যে বসেই দেখতে পায় স্টেশনে হাচিকো দাঁড়িয়ে আছে। যত দ্রুত সম্ভব সে ট্রেন থেকে নেমে হাচিকোকে আদর করতে করতে বলে, তুমি এখনই ঘরে যাও, আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু হাচিকো কিছুতেই বাড়ি ফিরে যায় না। এজন্য বাধ্য হয়ে প্রফেসরকেও বাড়িতে ফিরে আসতে হয়। বাড়িতে ফিরে প্রথমেই সে ওই জায়গাটা বন্ধ করে দেয় যেখান দিয়ে হাচিকো বাইরে বেরিয়ে এসেছিল। তার স্ত্রী জিজ্ঞেস করে, আরে তুমি তো কলেজে গিয়েছিলে, এখন বাড়িতে কি করছো? প্রফেসর বলে, আমার ট্রেন মিস হয়ে গিয়েছে।
প্রফেসর আবারও তার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সে হাসিকোকে ওয়ার্নিং দিয়ে যায় এখানেই থাকার জন্য। সন্ধ্যার সময় হাসিকো ট্রেনের সাইরেন শুনতে পায়। সে বুঝে যায় এই ট্রেনেই প্রফেসর ফিরে এসেছে। দেওয়াল টপকে সে সোজা স্টেশনে পৌঁছে যায়। তারপর একটা নির্দিষ্ট জায়গায় বসে প্রফেসরের জন্য অপেক্ষা করতে থাকে। প্রফেসর ট্রেন থেকে নামতেই সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। প্রফেসর আশেপাশে দোকানের মালিকদের জিজ্ঞেস করে হাচিকো আজ সারাদিন এখানেই বসেছিল কিনা। সবাই বলে না, সে তো এখনই এসেছে, হয়তো 2 মিনিট আগেই এসেছে। এরপর প্রফেসর তার সাথে খেলতে খেলতে বাড়িতে ফিরে আসে। এর মধ্যে প্রফেসর তার মেয়ের বিয়েও দিয়ে দিয়েছিল, যাকে তার মেয়ে পছন্দ করত। একদিন প্রফেসর তার সেই জাপানিজ বন্ধুটার সাথে দেখা করে। সে তার বন্ধুকে বলে হাচিকো কোনোদিন বল ছুঁড়ে তা আবার ফিরিয়ে আনেনি, ঠিক যেমনটা অন্যান্য কুকুর করে। হাচিকো ঠিক তার বিপরীত। লোকটি আবার বলে এই কুকুরের জাতটাই খুব বিশেষ একটা ব্রিড। যদি কখনো দেখো হাচিকো নিজে থেকে বল উঠিয়ে নিয়ে এসেছে, তাহলে বুঝবে হয়তো কোনো বিশেষ কারণ রয়েছে। পরদিন প্রফেসর আবারও যখন তার কলেজের উদ্দেশ্যে বের হচ্ছিল, হাচিকো তার সাথে যেতে যাচ্ছে, কিন্তু প্রফেসর তাকে সাথে নিয়ে যেতে চায় না, কারণ রাস্তাঘাটের ব্যাপার, না জানি কোথায় কি হয়। যদি সেই আর ফিরে না আসে তাহলে হাচিকোর কি হবে। কিন্তু হাচিকো তো নাছোড়বান্দা, এই জন্য হাচিকোকে সাথে নিয়ে সে স্টেশন পর্যন্ত আসে। ট্রেনে ওঠার আগে সে হাচিকোকে বলে হাচিকো এবার তুমি বাড়ি ফিরে যাও। এই কথাটা বলতেই হাচিকো আর এক মুহূর্ত দেরি না করে চুপচাপ বাড়ি ফিরে আসে। সন্ধ্যার সময় সে আবারও ট্রেনের সাইরেন শুনতে পেয়ে আগের দিনের মতো ঠিক একই সময়ে প্রফেসরকে নিতে স্টেশনে চলে যায়। এরপর থেকে হাচিকোর এই কাজটা প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল। প্রতিদিন সে সকালে প্রফেসরকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসে আর সন্ধ্যায় গিয়ে নিয়ে আসে। ধীরে ধীরে যেন প্রফেসর আর হাচিকোর জীবন এক হয়ে যাচ্ছিল। প্রফেসর তার পুরো ফ্রি টাইমটাই হাচিকোর সাথে কাটাতো। যতটুকু সময় প্রফেসর তার থেকে দূরে থাকতো, সেই সময়টা হাচিকো অধীর আগ্রহে তার ফিরে আসার অপেক্ষা করত। একদিন প্রফেসরের মেয়ে বাড়িতে এসে একটা খুশির খবর শোনায়। সে জানায় সে মা হতে যাচ্ছে। প্রফেসর এই কথা শুনে খুবই খুশি হয়। মেয়েটির পেটের সেই বাচ্চাটাই ছিল যে কিনা এই গল্পটি তার টিচার আর বন্ধুদের শোনাচ্ছিল, অর্থাৎ রনি। একদিন প্রতিদিনের মতোই প্রফেসর তার কলেজে যাচ্ছিল আর হাচিকোকে বলে চলো আমার সাথে, কিন্তু সেদিন হাচিকো তার সাথে যেতেই চাচ্ছিল না। প্রফেসর তার কাছে গিয়ে খুব আদর করে দেয় আর জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তুমি কি রাগ করেছো? প্রফেসর তাকে আবারও বলে এটাই তোমার জন্য শেষ সুযোগ, তুমি কি যাবে আমার সাথে? কিন্তু হাচিকো সেখানেই দাঁড়িয়ে থাকে, সে কোনো রেসপন্স করে না। প্রফেসর আর কথা না বাড়িয়ে নিজের কাজের উদ্দেশ্যে চলে যায়। সে চলে যেতেই হাচিকো স্টোর রুমে গিয়ে প্রথমবারের মতো নিজের মুখে বল উঠিয়ে নেয়। তারপর বলটা মুখে নিয়ে স্টেশনের দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে প্রফেসর স্টেশনের কাছে পৌঁছে গিয়ে একবার পিছনে ফিরে দেখে যে হাচিকো তার পিছু পিছু এলো কিনা, কিন্তু হাচিকোকে সে দেখতে পায় না। সেখানে একজন দোকানদার তাকে জিজ্ঞেসও করে যে আজ হাচিকো আসেনি। এরপর প্রফেসর যখন স্টেশনের মতো চলেই যাচ্ছিল, তখনই পিছন থেকে হাচিকো চলে আসে। হাচিকোকে দেখে সে খুবই খুশি হয়ে যায়। সে অবাক হয়ে যায় যে আজ হাচিকোর মুখে বল। সে বলে তুমি আমার জন্য বল নিয়ে এসেছো? সে বলটা নিয়ে অন্যদিকে ছুঁড়ে দেয় আর বলে যাও বল নিয়ে আসো। হাচিকো দৌড়ে গিয়ে বল নিয়ে ফিরে আসে, যা দেখে প্রফেসর খুব খুশি হয়ে যায়, কারণ হাচিকো তার জীবনে প্রথমবার বল উঠিয়ে নিয়ে এসেছে। সে তো খুশিতে সেখানে থাকা মানুষদের বলছিল দেখো দেখো হাচিকো প্রথমবারের মতো বল উঠিয়ে নিয়ে এসেছে। সে আরও কয়েকবার একই কাজ করলে ঠিক ততবারই হাচিকো বল উঠিয়ে নিয়ে আসে। প্রফেসর বলে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমার যেতেই হবে। কিন্তু হাচিকো আজ খুব আজব রিয়্যাক্ট করছিল। কিন্তু ফাইনালি প্রফেসর যখন দরজার মধ্যে দিয়ে চলেই যাচ্ছিল, হাচিকো তখন খুব জোরে জোরে চিৎকার করছিল। প্রফেসর বিষয়টা লক্ষ্য করে, কারণ হাচিকো আজ পর্যন্ত কখনো এমন করেনি। প্রফেসর আবারও ফিরে এসে তাকে খুব আদর করে দেয়। হাচিকোও তাকে খুব আদর করে দিচ্ছিল। তারপর তো জোর করেই প্রফেসর তার ট্রেনে উঠে যায়। অন্যদিন প্রফেসর ট্রেনে উঠতেই হাচিকো বাড়ি চলে যেত, কিন্তু আজ সে ট্রেনটা সম্পূর্ণ অদৃশ্য হওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে দেখছিল। কলেজে ফিরে প্রফেসর তার লেকচার দিচ্ছেন, সব ঠিকই ছিল। হঠাৎ করে তার শরীর খারাপ হতে শুরু করে, সাথে সাথেই তার হার্ট অ্যাটাক হয়ে যায়। ক্লাসে এতগুলো স্টুডেন্টের সামনে প্রফেসরের মৃত্যু হয়ে যায়। এদিকে সন্ধ্যা হতেই হাচিকো আবার স্টেশনে আসে, কিন্তু আজ প্রফেসর আর ফিরে আসে না। অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল।
তখন প্রফেসরের মেয়ের হাজবেন্ড এসে হাসিকোকে বাড়িতে নিয়ে যায়। তারা সবাই জানতো হাসিকো প্রফেসর আসার অপেক্ষায় স্টেশনে বসেছিল। পরদিন দেখা যায় সারাদিন হাসিকো খুব মনমরা হয়ে আছে। সন্ধ্যায় যখন ট্রেন আসার সময় হয়, হাসিকো আবারও স্টেশনে গিয়ে ঠিক সেই একই জায়গায় প্রফেসরের অপেক্ষা করতে থাকে। স্টেশন থেকে বের হওয়া প্রত্যেকটা মানুষকে সে খুব মনোযোগ দিয়ে দেখছিল, কিন্তু যে চেহারাটা সে দেখতে চায়, যার জন্য এত অপেক্ষা করছে, তাকে হাসিকো দেখতেই পায় না। রাত হতেই সেখানে বরফ পড়া শুরু হয়ে যায়, কিন্তু হাসিকো তখনও সেখানেই বসে প্রফেসরের অপেক্ষা করতে থাকে। স্টেশন মাস্টার তার কাছে এসে বলে, তুমি আর প্রফেসরের অপেক্ষায় থেকো না হাসিকো, প্রফেসর আর কখনো স্টেশনে ফিরে আসবে না। পরদিন প্রফেসরের মেয়ে হাসিকোকে নিজের সাথে নিয়ে যায়। এখন তাদের এই পুরনো বাড়িটা খালি করে দিতে হবে, কারণ এখানে এখন থেকে তারা কেউ থাকবে না। প্রফেসরের মেয়ের বাড়িতে এসেও হাসিকো সব সময় মনমরা হয়ে পড়ে থাকে। বহুদিন হয়ে গিয়েছে সে প্রফেসরকে দেখতে পায়নি, তার আদর ভালোবাসা পায়নি। একদিন তো সে সুযোগ পেয়েই সেখান থেকে পালিয়ে যায়। তবে সে সোজা স্টেশনে ঠিক সেই জায়গায় এসে বসে থাকে। সন্ধ্যা হয়ে যায়, এবারও প্রফেসর ফিরে আসে না। পরদিন সকালে হাসিকো প্রফেসরের সেই পুরনো বাড়িতে যায়, কিন্তু সে দেখতে পায় তার পরিচিত এই বাড়িটাতে এখন অন্য মানুষেরা বসবাস করছে। এই জন্য সে আবারও স্টেশনে ফিরে আসে। প্রফেসরের মেয়ে এসে আবারও তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরদিন আবারও যখন ট্রেনের শব্দ শোনা যায়, সে আবারও স্টেশনে যাওয়ার জন্য বাড়ির গেটের কাছে চলে আসে, কিন্তু এবার প্রফেসরের মেয়ে নিজে এসেই তাকে দরজাটা খুলে দেয়, কারণ সে খুব ভালো করেই জানে শত চেষ্টা করেও সে হাসিকোকে এই সময়ে আটকে রাখতে পারবে না। হাসিকো সেখান থেকে সোজা স্টেশনে চলে যায়। ঠিক একই জায়গায় সে বসে পড়ে, যেখানে বসে সব সময় সে প্রফেসরের অপেক্ষা করত। এভাবে কয়েক মাস কেটে গিয়েছে। ধীরে ধীরে এই খবরটা চারপাশে ছড়িয়ে পড়ে। একদিন সেখানে প্রেস থেকে একজন রিপোর্টার আসে। সে স্টেশন মাস্টারের কাছে গিয়ে বলে, আমি হাসিকোর ব্যাপারে জানতে চাই, হাসিকোর স্টোরি আমি আমার নিউজ পেপারে ছাপাতে চাই। সে হাসিকোর লোকেশনটাও জিজ্ঞেস করে। স্টেশন মাস্টার জানায়, আমি জানি না সে কোথায় থাকে, তবে হাসিকো প্রতিদিন ঠিক একই সময়ে এই স্টেশনে এসে বসে থাকে। তার যা মনে চায় সে তাই করতে থাকে। তখনই সে ওখানে হাসিকোকে দেখতে পায়। হাসিকোর একটা ছবি তুলে সে তার নিউজ পেপারে ছাপিয়ে দেয়। এই খবর জানতে পেরে অনেক মানুষ হাসিকোর জন্য টাকা পয়সা পাঠানো শুরু করে, যেন তার কখনো খাবারের কষ্ট না হয়। কয়েক বছর পরে প্রফেসরের স্ত্রী সেখানে ফিরে আসে। আসলে প্রফেসরের স্ত্রী এই জায়গাটা থেকে শিফট হয়ে গিয়েছিল। সে এসেছিল প্রফেসরের কবরটা দেখার জন্য। সেখানে আমরা প্রফেসরের সেই জাপানিজ বন্ধুকেও দেখতে পাই। প্রফেসরের স্ত্রী বলে সে মারা গিয়েছে 9টা বছর হয়ে গিয়েছে, কিন্তু আমি বুঝতেই পারলাম না এতগুলো সময় তাকে ছাড়া আমি কিভাবে আছি। এরপর সে বাড়ি ফেরার জন্য স্টেশনের দিক দিয়েই যাচ্ছিল। সে দেখতে পায় স্টেশনে হাসিকো বসে আছে। হাসিকোর কাছে গিয়ে সে বলে, তুমি এখনও তার জন্য অপেক্ষা করছো? হাসিকোকে জড়িয়ে ধরেই সে খুব কান্না করে। তারপর কেটে গিয়েছে আরও অনেকগুলো দিন। হাসিকো সেই স্টেশনে বসে প্রফেসরের জন্য দীর্ঘ অপেক্ষা করতে করতে নিজেও মারা যায়। সিন আসে বর্তমানে, যেখানে রনি এতক্ষণ এই গল্পটাই সবাইকে বলছিল। সে বলে, আমি আমার দাদাকে কখনো দেখিনি, কিন্তু যখনই আমি হাসিকো আর তার ব্যাপারে শুনি, আমার মনে হয় তারা দুজনই আমার খুব পরিচিত আর আপন কেউ। আমার সাথে না থেকেও হাসিকো আমাকে লয়ালিটি শিখিয়েছে, আরও শিখিয়েছে আমরা যাকে ভালোবাসবো তাকে যে কোনো পরিস্থিতিতেই হোক কখনো ভুলে যাব না। এই জন্য হাসিকো সব সময় আমার কাছে হিরো হয়ে থাকবে। এই গল্পটা শুনে সব বাচ্চারা ইমোশনাল হয়ে হাতে তালি দেয়। আর এত সুন্দর আর ইমোশনাল গল্পটাও এখানে শেষ হয়ে গিয়েছিল। সত্যি এই মুভিটি খুবই ইমোশনাল। হয়তো যারা আজকের এই ভিডিওটি দেখবে সবার চোখে পানি আসতে বাধ্য। যাই হোক, দেখা হবে আবারও এমন কোনো গল্প নিয়ে। আজকের মতো আল্লাহ হাফিজ।